আসসালামু আলাইকুম। আজ পহেলা জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আজ চেঞ্জ টিভির 7ম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা পা রাখলাম গৌরবান্বিত 8ম বছরে। ইংরেজি নতুন বছর এবং প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত আমিরকে কেন বৈঠকের তথ্য গোপন করতে বলল ভারত? অবিস্মরণীয় জানাজা নিয়ে যা বললেন তারেক রহমান। খুনি ফয়সালের ভিডিও কি বার্তা দিচ্ছে? এবার বিস্তারিত। ভারত বাংলাদেশের রাজনীতিকদের সঙ্গে বৈঠক করে তা কেন বারবার গোপন করতে চায়, এই প্রশ্ন উঠেছে বুধবার থেকে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবছরের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি তার বাইপাস সার্জারির পর অনুষ্ঠিত হয়েছিল। জামায়াতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তা করেননি। ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। শফিকুর রহমান বলেন, কেন? অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল, সমস্যা কোথায়? তিনি আরও বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্কোন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জামায়াত আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ভারতের সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্স জিজ্ঞেস করেছিল জামায়াতের পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে। শফিকুর রহমান জবাবে বলেন, আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি। আমরা কখনো কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই। জামায়াতের আমির আরও জানান, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয়, যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এ প্রসঙ্গে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। জামায়াত আমির আরও লিখেছেন, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। ভারতের সঙ্গে বৈঠক গোপন করা প্রসঙ্গে বিশ্লেষকরা বলেন, ভারত বাংলাদেশকে গোলাম বানিয়ে রেখেছিল গত 16 বছর। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, বরং গোলামির ধারাবাহিকতা রক্ষা করতেই ভারত হন্যে হয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দলকে হাত করতে চাচ্ছে। এতদিন হাসিনাকে গোলাম হিসেবে পেয়ে বিএনপি ও জামায়াতকে ভারত তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এখন নিরুপায় হয়ে জামায়াতকেও কাছে নিতে চাচ্ছে। বিশ্লেষকরা আরও বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক চায় না ভারতের বিজেপি সরকার। সে কারণে জামায়াতের সঙ্গে বৈঠক করে তা গোপন রাখার অনুরোধ করেছিল দেশটি। জামায়াতকে তারা রাষ্ট্রীয় শত্রু মনে করলেও এখন নিজেদের স্বার্থে সম্পর্ক করতে চাইছে। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতীয় আগ্রাসন কখনোই বরদাস্ত করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্যই খালেদা জিয়ার এমন ঐতিহাসিক বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।
পহেলা জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তারেক রহমান লিখেছেন, গতকাল আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। আপনারা আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন এবং শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব নারী ও পুরুষ সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই, যার মাঝে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএন। আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লাখ লাখ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, স্বতঃস্ফূর্তভাবে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে। যাদের কাজ অনেক সময় চোখে পড়ে না, ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের নিবেদিত সদস্যদের প্রতিও আমি সমানভাবে কৃতজ্ঞ। আপনাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজিএসএসএফ, গৃহায়ন ও গণপূর্ত, তথ্য সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আপনাদের সমন্বয় এবং উপস্থিতির মাধ্যমে আমরা শান্তিতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন। এটা প্রমাণ করে দেশের সীমানার বাইরে থেকেও আমার মায়ের প্রতি কতটা গভীর সম্মান ছিল। কয়েক বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যে এই অনুষ্ঠান কভার করা সাংবাদিকদের জন্য খুবই কঠিন ছিল। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের মিডিয়া কর্মীরা আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভার সব সদস্যদেরও অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে। আলহামদুলিল্লাহ। জামায়াত ইসলামীর নির্বাচনী জোটে যোগ দিয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফলে ভোটের মূল লড়াই হতে যাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ও বিএনপি জোটের মধ্যে। গণ অভ্যুত্থানের পর বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আগ্রহ দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার সাক্ষাৎকার সম্পর্কিত প্রতিবেদনে রয়টার্স লিখেছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে শক্ত অবস্থান নেওয়ার প্রত্যাশায় থাকা জামায়াত ইসলামী ঐক্যমত্যের সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছে। দলটির আমির শফিকুর রহমান বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো এক হলে তারা যৌথভাবে সরকার পরিচালনায় প্রস্তুত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে প্রায় 17 বছর পর প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাওয়া জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর দ্বিতীয় অবস্থানে থাকতে পারে। এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের শরিক হিসেবে ক্ষমতায় ছিল দলটি। ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন, অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র গড়াই তাদের লক্ষ্য। দলগুলো ঐক্যবদ্ধ হলে সরকার যৌথভাবে চালানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ইসলামী শরিয়াহ ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও জামায়াত তাদের সমর্থন ভিত্তি বিস্তৃত করার চেষ্টা করছে। শফিকুর রহমান বলেন, দুর্নীতি বিরোধী কর্মসূচি যে কোনো ঐক্য সরকারের অভিন্ন এজেন্ডা হতে হবে। তার মতে যে দল সবচেয়ে বেশি আসন পাবে প্রধানমন্ত্রী সেই দল থেকেই হবেন। জামায়াত সর্বোচ্চ আসন পেলে কে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন তা দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জামায়াতের রাজনৈতিক পুনরুত্থান ঘটে। 2024 সালের আগস্টে তরুণদের নেতৃত্বে আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন। তার দল আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারছে না। শেখ হাসিনার শাসনামলে জামায়াতের একাধিক শীর্ষ নেতাকে 1971 সালের মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জামায়াতের দলীয় সনদ সংবিধানের ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক এমন রায়ে 2013 সালে দলটিকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2024 সালের আগস্টে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য। ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে দ্য ডিসেন্ট জানিয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। ভিডিওটি সম্পর্কে দ্য ডিসেন্টের পর্যবেক্ষণ তুলে ধরা হলো। প্রথমত, ভিডিওটি এআই জেনারেটেড নয়, কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তা এআই জেনারেটেড নয়। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে। ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে, এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার অন থাকার প্রভাবে হয়েছে। এই দাড়ি অদৃশ্য হয়ে যাওয়া দৃশ্য এটা প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই সৃষ্ট কন্টেন্ট। দ্বিতীয়ত, ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে আছেন। আসলেই তিনি দুবাইয়ে আছেন কিনা তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়। ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইয়ে অবস্থানের কোনো প্রমাণ হাজির করেননি। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে একটি মিথ্যা তথ্য দিয়েছেন। সেটি হলো, তিনি বলেছেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন। বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক আলমগীর শেখ। এসব তথ্য পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। মানুষ ও মানবতার পক্ষের গণমাধ্যম changetv.press আজ পা রাখল 8ম বর্ষে। 2019 সালের এই দিনে যাত্রা শুরু করে গণমাধ্যমটি। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে প্রতিষ্ঠানটি পূর্ণ করেছে 7 বছর। গৌরবান্বিত এই সময়ে ইউটিউব জার্নালিজমের ইতিহাসে অনন্য স্থান করে নিয়েছি আমরা। চেঞ্জ টিভিকে অনুসরণ করে অসংখ্য অনলাইন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা অবাধ তথ্য প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মূলধারার গণমাধ্যমগুলো ইউটিউব জার্নালিজমে ভূমিকা রাখছে। ইতিমধ্যে চেঞ্জ টিভির এই অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়েছে দেশের জনগণ। লাখ লাখ মানুষ এখন সঠিক তথ্যের জন্য চেঞ্জ টিভির ওপর নির্ভরশীল। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে চেঞ্জ টিভির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের সম্পর্ক কেমন হবে? ধরুন, একজন মানুষ সম্পর্কে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সুনাম শুনেছি, অথবা আমরা টেলিভিশনে তাকে দেখেছি, তিনি আমার খুব পরিচিত মনে হয় যেহেতু প্রতিদিনই তাকে টিভিতে দেখি, সোশ্যাল মিডিয়ায় তার কথা শুনি। কিন্তু আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, তার সঙ্গে সম্পর্ক করতে যাবেন, কোনো কাজে যুক্ত হবেন, তখন অবশ্যই সোশ্যাল মিডিয়া অথবা টিভি চ্যানেলের বরাতে পাওয়া তথ্যের উপর নির্ভর হবেন না। আপনি ব্যক্তিগতভাবে, অনলাইন নয় অফলাইনে তার সম্পর্কে জানুন, তার সাথে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলুন, এরপর ওই বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্কে যুক্ত হন, তাহলে আপনার সুবিধা হবে। আর আপনি যদি সোশ্যাল মিডিয়ার তথ্যের উপর নির্ভর করে আপনি তার সঙ্গে এমন গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেললেন, পরে প্রতারিত হতে পারেন। সুতরাং সাবধান থাকুন, সতর্ক থাকুন। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর।
ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের উস্কানিমূলক কর্মকাণ্ডকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য লাল রেখা হিসেবে অভিহিত করে চরম হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় যে কোনো কঠোর পদক্ষেপ নিতে রিয়াদ দ্বিধা করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কড়া বার্তা দেয়। সংবাদ মাধ্যম রয়টার্স ও আল আরাবিয়া জানায়, ইয়েমেনের মুকাল্লা বন্দরে আমিরাত থেকে আসা দুটি অস্ত্রবাহী জাহাজে সম্প্রতি সীমিত বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, জোটের অনুমতি ছাড়াই হাদ্রামাউত ও মাহারা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসিকে ভারী অস্ত্র ও যুদ্ধযান সরবরাহ করছিল আমিরাত। এর প্রেক্ষিতেই ওই অভিযান চালানো হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের এমন পদক্ষেপ ইয়েমেনের বৈধ সরকার পুনরুদ্ধারের লক্ষ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং এই হুমকি নিরপেক্ষ করতে কিংডম প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। উল্লেখ্য, 2015 সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশ দুটি জোটবদ্ধ হয়ে লড়াই করলেও 2019 সাল থেকে কৌশলগত কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন, আমিরাতের বিরুদ্ধে সৌদির এই নজিরবিহীন কঠোর ভাষা মধ্যপ্রাচ্যের মিত্র দেশ দুটির মধ্যে বড় ধরনের ফাটলের ইঙ্গিত দিচ্ছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন। নিজেকে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।